প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে গত ঈদের আগে আমরা যদিও জঙ্গিবাদকে কার্যকরভাবে বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে পেরেছি, তারপর যেহেতু এটি একেবারে শেষ হয়ে যায়নি, বৈশ্বিক প্রভাব এবং মানে জাতীয় ঘটনা প্রবাহের কারণে আমাদের একটা থ্রেট ছিল। আমরা বড় বড় যে অনুষ্ঠানগুলো আমাদের হয় সেই অনুষ্ঠানগুলোর আগে, জাতীয় উৎসবগুলোর আগে আমাদের তারা জিলহজ মাসের প্রথম 10 তারিখকে এই সময় হামলা করলে তাদের যে বরকত হবে, অর্থাৎ তারা বেশি পুণ্যের অধিকারী হবে, এইরকম একটা মিথ্যা তত্ত্ব তথ্য তত্ত্ব এবং তথ্য দিয়ে তারা ঘোষণা করেছিল। এবং তারা এই ঘোষণায় উৎসাহিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যারা এই উগ্রবাদে বিশ্বাসী তারা সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করেছে, এবং আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন জায়গায় বেশ বড় বড় ঘটনাও ঘটেছে। তো বাংলাদেশেও যারা উগ্রবাদে বিশ্বাস করে, যারা এই ভুল ব্যাখ্যায় বিশ্বাস করে, সেই রকম গোষ্ঠী নব্য জেএমবি এবং যেটা আনসারুল ইসলাম, তারা উভয় চেষ্টা করেছে। আনসারুল ইসলাম সফল হতে পারেনি, কিন্তু নব্য জেএমবি ছোটোখাটো কিছু ঘটনা ঘটাতে পেরেছে। বাকিগুলো আমরা আমাদের সতর্কতার কারণে, আমাদের যে ইন্টেলিজেন্স ক্যাপাসিটি, ইন্টেলিজেন্স সংগ্রহ এবং ঘটনা অর্থাৎ হামলা প্রতিরোধে চেষ্টা করেছে। এবং আমরা যদিও জানি যে তাদের সেই রকম ক্যাপাসিটি নাই, কিন্তু ছোট ঘটনা ঘটাতেই পারে। সেই রকম প্রচেষ্টা থেকে আমরা দেখেছি যে তারা এই গত মাসে বেশ কয়েকটি অ্যাটেম্প নিয়েছে। যেমন তারা গত 23 তারিখে হজরত শাহজালাল চেষ্টা করেছে। তো তারা কোথাও কার্যকর হামলা চালাতে না পেরে পুরানা পল্টনে একটা বোমা রেখে গিয়েছিল, সেটি পরে বিস্ফোরিত হয়েছে। তাতে কোনো হতাহত বা কেউ একটা ফেক আইডি, যেহেতু আমি বলেছি যে তাদের ওই রকম ক্যাপাসিটি নাই, কিন্তু তারা ওই যে ফেক আইডি অর্থাৎ প্লাস্টিক যে গ্রেনেড বডি এবং তার ভিতরে বালুতে মানে ভয় ভীতি দেওয়ার জন্যই এই কাজটি করেছিল, সেটি আমরা বিস্ফোরিত করেছি। এবং 31 তারিখে নওগাঁয় সাপাহারে একটা ককটেল, সেটি একটা ছেলে, সে ছিল এই ছেলের প্রধান নেতা, এবং এই হামলাগুলোর কোঅর্ডিনেট করেছে এবং বিভিন্ন জায়গায় তাদের যারা সমর্থক আছে তাদের এই নির্দেশনা দিয়েছে। সে নব্য জেএমবির এই অংশের আসলে প্রধান নেতা। তারপরে সানাউল ইসলাম সাদিক, সে এই কাজটি পরিচালনার জন্য বিশেষ করে সিলেটে হযরত শাহজালালের মাজারে বোমা হামলা চালানোর জন্য শাপলাবাগে একটা বাসা ভাড়া নিয়েছিল, এবং সেই বাসা থেকে ইতিমধ্যে দুটি ইনকমপ্লিট আইডি সেটি এবং কিছু বিস্ফোরক দ্রব্য সেটি উদ্ধার হয়েছে। আর এর বাইরে আমরা আরও 3 জনকে, অর্থাৎ এই মূল নেতা শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান, সানাউল ইসলাম সাদিক, সায়েম মির্জা, রুবেল আহমেদ এবং আব্দুর রহিম জুয়েল, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। গত 2 দিনের সিলেটের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তো এই পুরো ঘটনাটাই, মূল সেলটা আসলে সিলেটেই ছিল, এবং তারাই নেতৃত্ব থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বর্তমানে একটা কফি শপে সে কাজ করতেছিল। আর সানাউল ইসলাম সাদিক, সে এখনও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র। আর এর বাইরে রুবেল আহমেদ, সে এসএসসি পাশ করেছে। সায়েম মির্জা, সে মদন মোহন কলেজে অধ্যয়নরত। এবং তারা আব্দুর রহিম জুয়েল, সে একটা রেন্টেকারের গাড়ি চালায়। এই প্রাইভেট কারটা নিয়েই তারা বিভিন্ন জায়গায়, তাদের যে সিলেটে এবং অন্যান্য জায়গায় তারা এই হামলা চালানোর বা বিস্ফোরক সংগ্রহ এই কাজটি তারা করে আসছিল। তো এই অভিযানটি মূলত এতে সহায়তা, গোয়েন্দা এবং অন্যান্য সহযোগিতা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্সের, মূলত আমাদের যে ইন্টেলিজেন্স সেলটি রয়েছে তারা, এবং সিটিটিসি। এটা যৌথভাবেই মূলত যৌথ গোয়েন্দা তথ্য এবং অভিযানটি যৌথভাবে পরিচালিত হয়েছে। তো এটি আমরা এই সেলের আরও কয়েকজন আসলে এখন পর্যন্ত পলাতক রয়েছে, যারা এই ঘটনাসমূহ ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে। তো তাদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা সেটি অব্যাহত আছে। এবং যেহেতু মূল নেতা শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান এবং সানাউল ইসলাম সাদিক, এরা এই সকল ঘটনাই মূলত এরা মানে অ্যাবেটর হিসাবে, নেতা হিসাবে নির্দেশ
এরাও আসলে আসামি। এর বাইরে ফুড সোলজার যে ২-৪ জন এখনো বাইরে আছে, তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছি। তো এই গ্রুপটাকে আইডেন্টিফাই এবং গ্রেপ্তারের মাধ্যমে আমরা মনে করছি যে এই যে এই গ্রুপটার ৯০ জেএমবির যে সক্ষমতা, এই সক্ষমতা খুবই সামান্য। কারণ আপনারা দেখেছেন যে অন্যান্য দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে, এখানে তারা কোথাও ফেক বোমা, কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল, সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করছে। তো সেই ক্যাপাসিটিও এটার ভিতর দিয়ে আবার আমরা মোটামুটি সেটি বিপর্যস্ত করতে পেরেছি। তবুও আমাদের খুব তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য এই মাসে আমরা দেখেছি 15ই আগস্টের সেই শোকাবহ যে বঙ্গবন্ধু নজর কেড়েছিল, তেমন একটা হলো সিরিজ বোমা, বা আপনারা যেটাকে সিরিজ বোমা বলেন, আমি এটাকে বলি সাইমালটেনিয়াস যে বোম ব্লাস্ট, সেটি 17ই আগস্ট 2005 এবং 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলা। তো সেই কারণেই আগস্ট মাসেও এই যে সন্ত্রাসী হামলার যে ঝুঁকি ছিল, আমরা মনে করছি সেটি অনেকাংশেই আমরা এই গ্রেপ্তারি অভিযানের মাধ্যমে সেটিকে আমরা প্রতিহত করতে পেরেছি। 17 আগস্ট নিয়ে যদি একটু বলেন, আর কি বোমা হামলা তো হয়েছিল এখন থেকে প্রায় 15 বছর আগে, তো এখন বাংলাদেশ আসলে কি অবস্থানে আছে, এই ধরনের সুবিধা আছে? দেখুন, 17ই আগস্টের ঘটনা, এই রকম সিনক্রোনাইজড ঘটনা বিশ্বে খুব কম ঘটেছে। আমরা মনে করি 2005 সালের 17ই আগস্টের এই যে অর্থাৎ 64 জেলার দেশে 63টি জেলার 500 জায়গায় একসঙ্গে, মানে 10 থেকে 15 মিনিটের গ্যাপের ভিতরে এইরকম একটা হামলা, এবং তারা ওই সময় তাদের উদ্দেশ্যই ছিল তারা সেটিতে মানে হতাহতের সংখ্যা, মানে কোনো মানুষকে হত্যা করবে না, জাস্ট এটা বাংলাদেশ এবং বিশ্বকে একটা মেসেজ দেবে, তাদের ক্যাপাসিটি জানান দেবে, তাদের উদ্দেশ্য লক্ষ্য জানান দেবে। তো এই যে দেখেছি আমরা এই হামলাতে আসলে আহত বা নিহতের সংখ্যা এতই কম যে তারা সেই ক্ষেত্রে আমি মনে করি যে তারা সফল হয়েছিল। এই রকম একটা সফলতম হামলা এবং দেশের সব অঞ্চলে এই ধরনের হামলা চালানোর মতো পরিস্থিতি, সেটি আমি মনে করি যে বিশ্বের কাউন্টার মানে টেরোরিজমের যে ঘটনাগুলো ঘটেছে, কোথাও এত সিনক্রোনাইজড হামলা আসলে নাই। যদিও এই বিষয়ে সে অন্যতম সফলতম টেরোরিস্ট হামলা ছিল, যে তারা তাদের উদ্দেশ্য পুরোপুরি তারা বজায় রেখেছে, সেখানে মানুষের হতাহত ওইভাবে হয়নি। তো সেই জায়গায় দেখা যায় যে তখন টেরোরিস্টদের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি বলতে যেটা বোঝায়, সেটি তাদের তখন গড়ে উঠেছিল। এর আগের বছর অর্থাৎ 2004 সালের 21শে আগস্ট যে বোমা হামলাটি হয়েছিল, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সেইটা ছিল মানে পলিটিকো টেরোরিজম যে নেক্সাস, যে এক্সপার্টরা বলেন বা একাডেমিশিয়ানরা বলেন যে রাজনীতি এবং সন্ত্রাসবাদ দুইটার একসঙ্গে, এবং সেটার স্টেটের একটা অংশের, রাষ্ট্রের একটা অংশের সেখানে স্পন্সরশিপ ছিল, সরাসরি সহযোগিতাও ছিল, এটি বলাই যায়। কারণ এটা ইতিমধ্যেই এই ঘটনা যেহেতু রায় ঘোষিত হয়েছে, কাজেই এটি বলাই যায়। তো সেই দিক থেকে মানে 17ই আগস্টের ঘটনা আমি বলি, মানে আমি আবারও বলছি যে এটি ছিল মানে ওই সময় টেরোরিস্টদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, মানে ইন্টেলিজেন্স ক্যাপাসিটি সবই ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সেই জায়গাটিতে এখন আর নাই। যদিও আমরা বলি যে জুলাই মাসের 1 তারিখে 2016 সালের জুলাই মাসের 1 তারিখে যে হোলি আর্টিজানের অ্যাটাক, এটাকে নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ আমরা এই জন্য বলি যে ওইটার চাইতে এই ঘটনাটা যদিও অত বেশি, মানে এটা তো একটা জায়গায় ঘটিয়েছে, এবং পরের 6 দিন হোলি আর্টিজানের ঘটনার যে এক্সপ্লোসিভস ব্যবহার করেছে, সেই তুলনায় মানে 17ই আগস্টের যে সিরিজ বোম, মানে সাইমালটেনিয়াস বোম ব্লাস্টের যে এক্সপ্লোসিভসের আইডির মান, সেটিও এইটার তুলনায় মাস মোর সফিস্টিকেটেড। এবং হরকাতুল জিহাদের যে হামলাগুলো, সেইখানে হরকাতুল জিহাদ যেহেতু আমরা জানি এটি মূলত আফগানিস্তান থেকেই তারা প্রশিক্ষিত ছিল, ফলে তাদের ওই যে মাইন বা এক্সপ্লোসিভস ব্যবহারে পারদর্শিতা ছিল, যে কারণে তারাও সফিস্টিকেটেড কিন্তু এক্সপ্লোসিভস এখানে ব্যবহার করছে। সেই তুলনায় সাম্প্রতিককালে অর্থাৎ গত
বিদেশি হত্যা করেছিল এবং এই যে অল্প বয়সের এই রকম মানে লেখাপড়া জানা অপেক্ষাকৃত সচ্ছল পরিবারের সন্তানেরা এটি করেছিল বলেই এটি আর দ্বিতীয়ত এখন টেকনোলজির যুগে এটির প্রচার প্রপাগান্ডা অনেক বেশি হয়েছে। তো কিন্তু সেই তুলনায় আসলে টেরোরিস্টদের ক্যাপাসিটি ওই 2005 সালের মতো আর গড়ে ওঠেনি, কিন্তু তারপরেও যতটুকু ক্যাপাসিটি গড়ে উঠেছিল সেটিকেও আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আমরা মনে করি, আমি রিপিট করছি যে এখনও যেহেতু মানে কমপ্লেসেন্সিতে ভোগার কোনো কারণ নাই, উগ্রবাদী চিন্তায় বিশ্বাস করে এবং টেরোরিজম বিকশিত হতে পারে, বিকশিত অবশ্য পজিটিভ শব্দ, টেরোরিজমের বিস্তার ঘটতে পারে যে কারণে সেই অনেক কারণও আসলে আমাদের সোসাইটিতে আছে, বিদ্যমান আছে। ফলে আমাদের সতর্ক থাকতে হবে যে উগ্রবাদীরা আবারও যাতে সংগঠিত হয়ে কোনো হামলা করতে না পারে। কিন্তু আমি মানে বলতে চাই যে বড় ধরনের কোনো হামলা করার ক্যাপাসিটি তাদের আসলে 17 সালের পরে সেভাবে গড়ে ওঠেনি, এখনও নাই। কাজেই বড় ধরনের কোনো হামলা সেই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আপাতত আমাদের কাছে নাই। অনলাইনে অনলাইন তৎপরতা এটি নিশ্চয়ই আপনি দীর্ঘদিন ধরে এটি নিয়ে কাজ করছেন। অনলাইনে ওরা এখন কতটা অ্যাক্টিভ? প্রপাগান্ডার একটা মানে সিঙ্গেল লার্জেস্ট প্ল্যাটফর্ম হিসেবেই তারা ব্যবহার করেছে, কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশেও তারা অনলাইনে ব্যবহার এবং এই ইয়ের পরে কোভিড আসার পরে যেহেতু মানুষ অনেক বেশি সময় ঘরে থেকেছে, অবসর পেয়েছে, ফলে এই সময় অনলাইনে এক্সট্রিমিস্ট যে ম্যাটেরিয়ালস সেইগুলোর যে প্রচার প্রপাগান্ডা সেটি সংখ্যায় যেমন বেড়েছে আবার পরিমাণেও আসলে বেড়েছে। অর্থাৎ অধিক মানুষ এই সময়টা মানে এই সময়ে এগুলোতে ভিজিট করেছে ভিজিটর হিসাবে এই সাইটগুলো। তারপরে আর পরিমাণগত দিক থেকেও আমরা বলি যে অ্যামাউন্ট অফ টাইম এটাও আসলে বেশি দিয়েছে, সেটি আছে। কিন্তু এই সময়টাতে যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে আমরা যারা এই টেরোরিজম অর্থাৎ কাউন্টার টেরোরিজমের কাজে নিয়োজিত আছি, আমরা কিন্তু এই গত কয়েক মাসে বেশ কিছু গ্রেপ্তারও করেছি। আমরা করেছি, র্যাব করেছে, ইউনিফর্ম পুলিশ করেছে, এটিইউ করেছে। তো সেই কাজটিও আমাদের নিয়োজিত ছিলাম না। ফলে এখন যেহেতু সেগুলোর অনেকগুলোরই অধিকাংশগুলোরই রায় ঘোষিত হয়েছে, ফলে সেখানে একটা তদন্ত হয়েছে, যে তদন্তের পরে রায় হয়েছে, রায় কার্যকর হয়েছে। তো সেই বিষয়ে আমি এই বিষয়টাকে সেটি এটি পল্লবীর ঘটনা, এটি একটি ক্রিমিনাল ইনসিডেন্স। এটার সাথে টেরোরিজমের বা নব্য জেএমবি বা অন্য কোনো টেরোরিস্ট গ্রুপ, অর্থাৎ এই যে টেরোরিস্ট গ্রুপের তো আবার টেরোরিস্ট বলতে তো আমাদের দেশে নানা রকম ব্যাখ্যা আছে। অর্থাৎ আপনারা মানে আমরা সকলে যেটা বুঝি যে জঙ্গিবাদের সাথে এটার কোনো নাই, সম্পর্ক নাই। আর আপনি যেটা বলছেন, অর্থাৎ এই যে এই ধরনের বড় হামলা করতে গেলে এটা একটা প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতির ক্ষেত্রে যেমন সাংগঠনিক একটা কাঠামো লাগে, এই কাঠামোতে নানা ধরনের কিন্তু একটা বড় হামলার অনেকগুলো উপাদান থাকে। অভিযানের ঘটনা ঘটাতেও তারা কিন্তু বেশ কয়েক মাসের প্রস্তুতি এবং ওই যে বলা যায় ছোটোখাটো কাজ করতে করতে একটা পর্যায়ে এসে তারা বড় কাজটি করেছে। তো ওই জায়গায় পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা সেটি তারা যদি করতে চায়, অর্থাৎ তারা বিচ্ছিন্ন নয়, নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা চালায় কয়েক মাস ধরে, তাহলে সম্ভব। এবং ওই সময়টা আমরা যদি উদাসীন থাকি, জনগণ যদি উদাসীন থাকে, তাহলে হয়তো সম্ভব হইলেও হতে পারে। কিন্তু আমরা মনে করি যে তাদের যেমন এই প্রস্তুতি নেওয়া, অনলাইন ব্যবহার, অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তাদের প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে, আমাদেরও এটি মানে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং তাদেরকে কারা প্রস্তুতি নিচ্ছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা মনিটর করার কৌশল এবং তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসার, সেটা প্রতিহত করার কৌশলের দিক থেকে আমরা কিছুটা হলেও পারঙ্গমতা অর্জন সেটি আমরা দেখুন। এখানে মানে টেকনোলজির বিস্তারের কারণে মানে নলেজ ট্রান্সফার, এক্সপার্টিস ট্রান্সফারের কিন্তু সুযোগ আছে।
অর্থাৎ একটা বোমা কিভাবে বানাতে হয় এটা অনলাইনে সার্চ দিলে পাওয়া যায়। তো ফলে এটা আন্তর্জাতিক সংগঠন, এমনকি এই যে এই সাম্প্রতিক সময়ে গত কয়েক মাসে যে অর্থাৎ গত বছর এবং এই সময় যারা বোমা প্রস্তুত করেছে বা ইনকমপ্লিট আইডি যেগুলো পাওয়া গেছে সবগুলোই কিন্তু ম্যানুয়াল দেখে বানানো। অর্থাৎ বোমের গত বছর আমরা নারায়ণগঞ্জ থেকে যাদেরকে গ্রেপ্তার করেছিলাম তাদের একজনই ইংরেজি ভাষা থেকে এটা বাংলায় ট্রান্সলেট করে সেটি ইউটিউবে ছেড়ে দিয়েছিল এবং একটা প্র্যাকটিক্যাল বোমা বানানোর ডেমনস্ট্রেশন সেটিও আসলে ইউটিউবে ছেড়ে দিয়েছিল। সেটি দেখে দেখে কিন্তু এই যে পরবর্তীতে বানানোর চেষ্টা করেছে। ফলে এখন মানে ব্যক্তি পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে যোগাযোগের আসলে খুব একটা প্রয়োজন আছে, সেটি আমি মনে করি না। সেটি হলে তো মানে ভালো, সেটি হলে হয়তো তাদের যে সক্ষমতা সেটি বৃদ্ধি পায়, কিন্তু সেটি ছাড়াও আসলে মানে প্রস্তুতি নেওয়া ডিরেডিক্যালাইজেশন বা তাদের পুনর্বাসনের ব্যবস্থা রাষ্ট্র ইতোমধ্যে নিয়েছে এবং সেটি আমরা কার্যকর করার চেষ্টা করছি এবং কিছু করেছি। সেটি হলো যে যারা সাজা ভোগ শেষে বের হয়েছে তাদের অধিকাংশই আমরা তাদেরকে আমরা মনিটরিংয়ের ভিতরে রেখেছি এবং আমরা দেখেছি যে অধিকাংশ যারা সাজা শেষে বেরিয়েছে অধিকাংশই তারা স্বাভাবিক জীবনে ফেরত এসছে। তারপরও তারা অধিকাংশই নজরদারির ভিতরে রয়েছে এবং তাদের ক্ষেত্রে যদি পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা দরকার হয় সেটিরও যাচাই বাছাই কাজ এবং আর্থিক সহযোগিতা করার মতো অর্থ সেটি সরকারের রয়েছে এবং সেটি অলরেডি বরাদ্দ আমাদের হাতে রয়েছে। তো সেই দিক থেকে আপনারাও সহযোগিতা করতে পারেন। যদি কোনো ফরমার টেরোরিস্ট অর্থাৎ যে সাজা খেটে বের হয়েছে এখন সে স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তার কাজ বা অন্য কোনো প্রয়োজনে, কারণ এটি এই সোসাইটির মূল ধারায় ফেরত আনতে হলে তাদের এই যে মানে রিইন্টিগ্রেশনের দরকার হইলে তাদের নানা ধরনের লোকের কিন্তু সহযোগিতা দরকার হয়। তো সেই ক্ষেত্রে আর্থিকভাবেও আমরা সহায়তা করতে প্রস্তুত রয়েছে। আচ্ছা, প্রথমত মানে জেএমবি জামায়াতুল মুজাহিদিনের যে নেতা অর্থাৎ সালাউদ্দিন সালেহীন, বর্তমান ভারপ্রাপ্ত আমির বলি বা অ্যাক্টিং আমির যেটি বলি, সে যেহেতু জেএমবি পুরনো জেএমবি খুব একটা অ্যাক্টিভহীন, এখনও আমাদের জানা মতে ধরা পড়েনি। সে ইন্ডিয়ার কোথাও পলাতক রয়েছে বলে আমরা জানি। এটি একটা দিক। আর কাউন্টার ন্যারেটিভস, আসলে কাউন্টার ন্যারেটিভের ক্ষেত্রে যেটি বলা যায় সেটি হলো কাউন্টার ন্যারেটিভ তো কাউন্টার ন্যারেটিভের অনেকগুলো অংশ আছে। তো সেটি হলো যে যেমন একেবারে ধর্মের যে অপব্যাখ্যাটা দিচ্ছে, যেটাকে আপনি জিহাদিস্ট বললেন, আমি এদেরকে জিহাদিস্ট বলতে রাজি নই, এরা বলা যাবে যে উগ্রবাদী বা এক্সট্রিমিস্ট বলতে আমি বলতে চাই। তো এদের যে ন্যারেটিভসগুলো অর্থাৎ এরা যে ধর্মের অপব্যাখ্যাটা দিয়েছে, ইসলাম সম্পর্কে যাদের ভালো জ্ঞান রয়েছে, যারা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামের উপরে যাদের মানে পড়াশোনা রয়েছে, ইনডেপথ স্টাডির সুযোগ রয়েছে। ধন্যবাদ সবাইকে।